প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে বাংলা ব্যাকরণ বিষয়ে আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। এর পূর্বের ক্লাসে আমরা শব্দ এবং পদ নিয়ে আলোচনা করেছি, শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি, পদের বিভিন্ন বিন্যাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, শব্দ গঠন কি রকম জিনিস? শব্দের বিভিন্ন রকম রূপ, শব্দের বিভিন্ন রূপ। তো প্রথমেই আসে আমাদের শব্দ গঠনের আলোচ্য বিষয়গুলো কি কি? ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত, শব্দ গঠনের প্রাথমিক ধারণা। আচ্ছা, ধ্বন্যাত্মক শব্দ কি? আমরা বইয়ের ভাষায় দেখি, কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। সেটা কি জিনিস? দেখো, এই কথাটা বোঝার আগে আমরা আগে বুঝিনি ধ্বন্যাত্মক শব্দটা কি। ধ্বন্যাত্মক শব্দ হচ্ছে কতগুলো ধ্বনির মিলিত রূপ। কতগুলো ধ্বনির মিলিত রূপকেই হচ্ছে ধ্বন্যাত্মক শব্দ বলা হয়। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতি প্রতীক। এই জায়গাটা তোমরা আন্ডারলাইন করে নাও। ধ্বন্যাত্মক শব্দ হচ্ছে কতগুলো ধ্বনির মিলিত রূপ, এবং এই মিলিত রূপ, এই সম্মিলিত ধ্বনিটি কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট এবং পাশাপাশি মানুষের নানা সূক্ষ্ম অনুভূতি প্রতীক। এটা কিরকম জিনিস আমরা একটু উদাহরণের সাহায্যে বুঝে নিই। ঘেউ ঘেউ, এটা হচ্ছে কি ধ্বনি, কুকুরের ডাক। হ্যাঁ, মরমর হচ্ছে গাছ ভেঙে পড়ার শব্দ। ঠা ঠা হচ্ছে রোদের তীব্রতার অনুভব। এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ধ্বনির মিলিত রূপ, আবার কখনো কখনো আমাদের কাল্পনিক অনুভূতির প্রতীক। যেমন ঠা ঠা রোদ, রোদ কি ঠাঠা করে পড়ে? কিন্তু আমাদের অনুভূতি থেকেই আমরা এই ঠাঠা ধ্বন্যাত্মক শব্দটি তৈরি করে নিয়েছি। মরমর করে গাছ, গাছ যখন ভেঙে পড়ে তখন মরমর করে নিশ্চয়ই ভেঙে পড়ে না, কিন্তু আমরা সেটাকে মরমর শব্দের রূপে পরিণত করেছি। তাহলে আশা করি ধ্বন্যাত্মক শব্দ বুঝতে পেরেছ। আমরা এবার বইয়ের সংজ্ঞায় যাই। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি। স্বাভাবিক কোনটা? যেটা ঘেউ ঘেউ, আমরা কুকুর যখন কুকুর ডাকে আমরা ঘেউ ঘেউ শব্দটা বুঝে নিতে পারি, ঠিক আছে? এটা একটা স্বাভাবিক। কিন্তু কাল্পনিক অনুকৃতি কোনটা? যেমন ঠা ঠা রোদ, ঠিক আছে? এটা হচ্ছে কাল্পনিক অনুকৃতি। তাহলে স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলা হয় ধ্বন্যাত্মক শব্দ। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা বাংলা ভাষায় ধ্বন্যাত্মক শব্দগুলো নিজস্ব কোনো অর্থ নেই, এটা আমরা জানি। এগুলো বিভিন্নভাবে, তিনভাবে এটা প্রকাশিত হয়। এগুলো আমরা দেখে নিই। মানুষের ধ্বনির অনুকৃতি, মানে ধ্বন্যাত্মক শব্দ তিনভাবে প্রকাশিত হয়। একটা হচ্ছে কি মানুষের ধ্বনির অনুকৃতি। মানুষের ধ্বনির অনুকৃতিটা কি? লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করলো। ভেউ ভেউ করে কান্না শুরু করলো, ব্যাপারটা কিরকম? মানুষ কর্তৃক সৃষ্ট ধ্বনির অনুকৃতি, তাই না? সৃষ্ট ধ্বনি, এখানে কিন্তু কোনো কাল্পনিক অনুভূতি প্রকাশ পাচ্ছে না। ভেউ ভেউ করে এত হি হি করে হাসার কারণ কি? হ্যাঁ, এরপরে দেখো ট্যাটে, কানের কাছে এত ট্যাটে করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, বুড়ো লোকটি খক খক করে কাশছে। এগুলো মানুষের ধ্বনির সৃষ্টি, মানুষের আচরণ থেকে সৃষ্ট ধ্বনি। এরপর আসো জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। জীবজন্তু বিভিন্নভাবে ডাকে, এক এক জীবজন্তু এক এক রকম করে ডাকে। এই ডাকগুলোকে, এই ধ্বনিগুলোকে আমরা এভাবে দেখি। কুকুর যখন ডাকে তখন বলছি ঘেউ ঘেউ। হ্যাঁ, বেড়াল যখন ডাকছে তখন মিউ মিউ করে ডাকে। আবার যখন কোকিল ডাকে তখন আমরা বলি কুহু কুহু। কাক যখন ডাকে তখন কাকা বলি। আবার বাঘ যখন রেগে যে ধ্বনিটি করে সেটা হচ্ছে গড়গড়। এগুলো হচ্ছে জীবজন্তু কর্তৃক সৃষ্ট ধ্বনি। এবার আসো বস্তুর ধ্বনির অনুকৃতি। দেখো, বস্তু ধ্বনির অনুকৃতি, এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি সেভাবে শব্দটা বস্তু কর্তৃক সৃষ্ট ধ্বনি এগুলো। যেমন ঘজ ঘজ, ধান কাটার সময় একটা শব্দ হয়, সেটার নাম দেওয়া হয়েছে,
সেই ধ্বনিটির নাম দেওয়া হয়েছে ঘজঘজ। গাছ যখন ভেঙে পড়ে তখন একটা যে শব্দ হয় সেটাকে নাম দেওয়া হয়েছে মর্মর। গুড়গুড়, হ্যাঁ, কলো কলো পানির শব্দ, পানির ধ্বনি। ঝমঝম করে বৃষ্টি, বৃষ্টির ধ্বনি। এগুলো হচ্ছে বস্তু ধ্বনি অনুকৃতি। এবার আসো অনুভূতির কাল্পনিক অনুকৃতি। যে এতক্ষণ আমরা সৃষ্ট ধ্বনির কথা বলেছি, এবার কাল্পনিক ধ্বনি মানে যেটা বাস্তবে নেই, আমরাই তার নাম অনুভূতির মাধ্যমে তৈরি করে নিয়েছি। সেগুলো কি কি? সেই ধনাত্মক শব্দগুলো কি কি? ঝিকিমিকি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। হ্যাঁ, আলো যখন ঝিকমিক করে, হ্যাঁ, আলো ছড়ায় তখন আমরা কিন্তু তার নাম দিই ঝিকিমিকি। ঠাঠা, রোদে ঘুরে বেরিও না। রোদ যে ঠাঠা করে পড়ে সেরকম কিন্তু কোনো কথা নেই, এটা আমাদের অনুভূতির কাল্পনিক অনুকৃতি। কুটকুট, মশায় কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম, ভয়ে গা ছমছম করছে। চোঁচো, খিদে পেট চোঁচো করছে। এই যে ধ্বন্যাত্মক শব্দগুলো দেখো, এগুলো কি আমাদের অনুভূতি থেকে পাওয়া। হ্যাঁ, এর আগে যে তিনটি পড়েছে সেটা হচ্ছে আমাদের সৃষ্ট ধ্বনি, আর এগুলো হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। আশা করি বুঝতে পেরেছি। এবার আসো অনুকার শব্দ। অনুকার শব্দ কি? শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। দেখো, শব্দের অনুকরণে বা বিকারে যে শব্দকে অনুসরণ করে, হ্যাঁ, তার যে অনেক সময় বিকৃতি, মানে মূল শব্দের সাথে শব্দের যে বিকৃতি সৃষ্টি হয় সেটাই হচ্ছে অনুকার শব্দ। সেটা কিরকম? যেমন দেখো, আবল, তার সাথে তার একটু বিকৃতি করে বিকারে তাবলটি যোগ করে আবল তাবল করা হয়েছে। হ্যাঁ, যেমন নোমান সকাল থেকে আবল তাবল বকে চলেছে। কাপড় চোপড়, কাপড় মূল শব্দ, তার সাথে এই শব্দটির অনুকরণে বা বিকৃতিতে বিকারে চোপড় শব্দটি যোগ করা হয়েছে। এটা একটা ধনাত্মক শব্দ হয়ে গেল, কাপড় চোপড়। খাবার দাবার, গোছ গাছ, চোটপাট, জড়সড়, এগুলো কি? শব্দের অনুকার বা শব্দের অনুকরণে আরেকটা শব্দ কি হয়ে যাওয়া? যোগ হয়ে যাওয়া এবং তার একটা অর্থ প্রকাশ হওয়া। আরো কিছু অনুকার শব্দ আমরা দেখতে পাচ্ছি। টেনে টুনে, ফিটফাট, বকে ঝোঁকে, মিটমাট, রান্না বান্না, শেষমেশ, হাবাগোবা। অনুকার শব্দগুলো তোমাদের কাছে আশা করি স্পষ্ট হয়ে গেছে, আর যদি স্পষ্ট না হয় সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ নিয়ে আমি ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি আমার যতদূর মনে পড়ে। তো দ্বিরুক্ত শব্দ কি আমরা আরেকবার দেখে নিই। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেগুলো দ্বিতীয়বার বা পরপর দুবার ব্যবহার করলে তার অর্থের পরিবর্তন হয়, মানে অর্থের সম্প্রসারণ হয় কিংবা অর্থের পরিবর্তন হয়। দ্বিরুক্ত শব্দ কি তাহলে? দ্বিরুক্ত শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করে দেখি। দ্বি মানে দুই, হ্যাঁ, আর এখানে রুক্ততে দুইবার উক্ত। দ্বিরুক্ত শব্দ হচ্ছে, শব্দের অর্থগত বিশ্লেষণ হচ্ছে কি? ব্যুৎপত্তিগত, দুইবার উক্ত বা দুইবার উচ্চারিত। ঠিক আছে? তো বলছে বাংলা ভাষায় কোনো কোনো শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে সেটা পরপর দুবার ব্যবহার করলে তার অর্থে পরিবর্তন ঘটে। এটাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন জ্বর, জ্বর শব্দের অর্থ একটা রোগ, একটা অসুস্থতা। আর জ্বর জ্বর লাগছে মানে ঠিক অসুস্থতা নয়, সাময়িক একটা খারাপ লাগা। ঠিক আছে? এটা একটা কি স্থায়ী অসুস্থতা নয়, একটা সাময়িক খারাপ লাগা। তো বুঝতে পারছো, মানে একটা শব্দ এককভাবে যে অর্থটা প্রকাশ করছে, হ্যাঁ, পরপর দুবার ব্যবহার করলে ওই শব্দকে তার অর্থ পাল্টে যাচ্ছে, এইগুলোকে বলা হয় দ্বিরুক্ত শব্দ। আমাদের দৈনন্দিন কথাবার্তায় এরকম প্রচুর দ্বিরুক্ত শব্দ আছে, তাই না? দেখো, দ্বিরুক্ত শব্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত, পদের দ্বিরুক্তি বা পদদ্বৈত, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। তোমাদের কাছে একটু ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে না? শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। দেখো, খুব সহজ বিষয়। দেখো, শব্দদ্বৈত কি জিনিস? একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে শব্দ দ্বিরুক্তি বা শব্দদ্বৈত বলে, যেটা আমরা এতক্ষণ দ্বিরুক্ত শব্দতে আলোচনা করেছি। এই আলোচনাটাই এখানে শব্দদ্বৈতের মধ্যে। শব্দদ্বৈত নানাভাবে গঠিত হতে পারে।
সেটা কিরকম? একই শব্দ দুবার ব্যবহার করে, যেমন বছর বছর, হ্যাঁ, বস্তা বস্তা, তারপর কি বছর বছর, বছর আমরা জানি কি 365 দিনের একটা বিষয়। তো বছর বছর যখন বলে তখন সেটার অর্থ পাল্টে কি হচ্ছে? বিশিষ্ট অর্থ প্রকাশ করছে। বছর বছর পরীক্ষায় ভালো ফল করেছো, এতে আমরা সবাই খুশি। হ্যাঁ, তার মানে এটা কি একটা কমন ঘটনা, একটা নিত্য নৈমিত্তিক ঘটনা যে বছর বছর মানে প্রতি বছর সে পরীক্ষা ভালো করে। বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকে চলে গেল, এখানে বহু বচনে বোঝাচ্ছে। বস্তা বস্তা, এখানে এক বস্তা ধানের কথা না, প্রচুর বস্তার কথা বলা হচ্ছে। এবং এক বস্তার যে অর্থ, বস্তা বস্তা এখানে বহু বচন অর্থে প্রকাশ করছে। ফোঁটা ফোঁটা, বারান্দার ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। হ্যাঁ, ফোঁটার যে অর্থ সেটা এখানে এসে একটু বিশিষ্ট অর্থ প্রকাশ করছে। আস্তে আস্তে, একটু আস্তে আস্তে চলো, আমার পায়ে ব্যথা। হ্যাঁ, এখানেও কি একটা বিশিষ্ট অর্থ প্রকাশ করছে একক শব্দে, যে অর্থ সে অর্থে এখানে এটা ব্যবহৃত হচ্ছে না। চলতে চলতে, চলতে চলতে কথা বলো। যে এই যে মনে মনে, জনে জনে, কথায় কথায়, খেয়ে দে, খেয়ে খেয়ে, বলে বলে, এই যে দ্বিরুক্ত শব্দ, শব্দ কি দুইবার ব্যবহৃত হওয়া, দুইবার উচ্চারিত হওয়া পরপর, এটা হচ্ছে শব্দদ্বৈত। এগুলোর তোমরা ষষ্ঠ শ্রেণীতে দ্বিরুক্ত শব্দ সম্পর্কে পড়েছো, ওটা আরেকবার স্মরণ করে নিলেই তোমরা এই দ্বিরুক্ত শব্দের সাথে তোমরা আবারই কি হয়ে যাবে, মানে ধাতস্থ হয়ে যাবে। এবার দেখো একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে। একই শব্দ মানে আমরা সমার্থক শব্দ পড়েছি, তাই না? সমার্থক শব্দ কি? একই শব্দের সম অর্থ বিশিষ্ট আরেকটা শব্দ। তো মানে একই শব্দের একই অর্থ বিশিষ্ট আরেকটি শব্দকে সমার্থক শব্দ বলে, আমরা এটা জানি। দেখো, আশা ভরসা, এখানে আশার সিনোনিম বা সমার্থক হচ্ছে ভরসা। এই দুটোকে একসাথে করে অন্য একটি অর্থ দাঁড় করেছে কি, এই ছেলেটি বাবা মায়ের আশা ভরসার স্থল। আত্মীয় স্বজন, দুটোই সম অর্থের শব্দ। এখানে কি বলছে? বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে, মানে এখানে বহুবচন অর্থে ব্যবহৃত হচ্ছে। শব্দদ্বৈতের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একই শব্দের সমার্থক আরেকটি শব্দ ব্যবহার করে। এগুলো তোমরা পড়ে নেবে ভালো করে। জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে, মানে জোর শব্দের পরের অংশকে, যেমন ধরো আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি, এই কাছা শব্দটাকে ঈষৎ পরিবর্তন করে, ধ্বনিগত পরিবর্তন করে কি হয়েছে? কাছি, আর একটা শব্দ যোগ হয়েছে, কাছা কাছি। কাছাটাকে, মূল শব্দটাকে একটু পরিবর্তন করে তার সাথে বসিয়ে দিয়েছে কাছি দিয়ে। চেয়ে চিনতে, ডাকা ডাকি, মার ধর, রাগারাগি, এগুলো হচ্ছে জোর শব্দ। একসাথে এগুলো সবসময় কি ব্যবহৃত হয়, এবং প্রথম শব্দটির সাথে পরের শব্দটির ধ্বনিগত আংশিক পরিবর্তন হয়। ঠিক আছে? তো পরীক্ষায় আসতে পারে কিরকম হতে পারে, সেই প্রশ্নটা এরকম যে জোর শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে ব্যবহৃত শব্দদ্বৈত কোনটি? কিংবা পরীক্ষায় আসতে পারে একই শব্দের সমার্থক শব্দ ব্যবহার করে গঠিত শব্দদ্বৈত কোনটি? এভাবে করেও আসতে পারে পরীক্ষায়। বিপরীত শব্দযোগে, বিপরীত শব্দ কি আমরা জানি? একই শব্দের, একটা শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে যে শব্দ, সেটাই হচ্ছে বিপরীত শব্দ। তাহলে আসল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে নকল শব্দটি, আর এরকম বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে একটা অন্য অর্থ তৈরি করে, সেগুলো এই বিপরীত শব্দযোগে শব্দদ্বৈত। সেগুলো কি কি? আসল, নকল, আসা যাওয়া, ইচ্ছা অনিচ্ছা, বেচা কেনা, জন্ম মৃত্যু, দেনা পাওনা। হ্যাঁ, এগুলো পড়েই বুঝতে পারছি এগুলো বিপরীত শব্দযোগে গঠিত শব্দদ্বৈত। এবার আমরা আসি অনুকার ধ্বনি যোগে। অনুকার কি বলেছি? শব্দকে অনুসরণ করে, মানে একটা শব্দের অনুকরণে আর একটা বিকৃত শব্দ যোগ হয়ে যাওয়া মূল শব্দের সাথে, এগুলো হচ্ছে কি অনুকার। যেমন আমরা প্রথমে পড়েছিলাম কি অনুকার শব্দে আবুল তাবল, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো পড়েছি। তো এখন একই রকম ধ্বন্যাত্মক শব্দ কি অনুকার ধ্বনি যোগে টুপটাপ, টুংটাং,
চিকচিক, ঠিক আছে, মানে প্রথম শব্দটার অনুকরণে পরের শব্দটা এখানে কি হয়, যোগ হয় খানিকটা বিকৃতি নিয়ে। ছলছল, টনটন, এবার এগুলো হচ্ছে কি অনুকার ধ্বনিযোগে কি শব্দ দ্বৈত। এগুলো কি অনুকার ধ্বনিযোগে শব্দ দ্বৈত। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি অনুকার ধ্বনিযোগে গঠিত শব্দ দ্বৈত। তাহলে তোমরা এগুলো পড়ে রাখবে, আর বুঝে পড়লে হবে কি এটা মনে থাকবে। পরীক্ষার হলে বসে আর কি করতে হবে না, ওই আকাশের দিকে তাকিয়ে দেয়ালের দিকে তাকিয়ে ভাবতে হবে না, চট করে মনে পড়বে। এগুলো ব্যাপার হচ্ছে একটু খেয়াল করে বুঝে পড়তে হবে। শব্দ গঠন, শব্দ গঠনের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এই আলোচনায় যাবার আগে আমরা বুঝি শব্দ কাকে বলে। আমি নিশ্চিত তোমরা জানো শব্দ কাকে বলে, কারণ আমাদের প্রতিটা ক্লাসে, ব্যাকরণের প্রতিটা ক্লাসে কিন্তু ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ এই চারটি ভাষার মৌলিক উপাদান নিয়ে আলোচনা আমরা সবসময়ই করেছি, তাই না? শব্দ কি তোমরা জানো? তাহলে আরেকবার পড়িনি তাহলে। এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। মানে অর্থপূর্ণ ধ্বনির মিলনকে বা অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। এই অর্থপূর্ণ ধ্বনি একও হতে পারে, একাধিক হতে পারে, তাই না? আর এটা অবশ্যই আন্ডারলাইন করে রাখবে যে অর্থই শব্দের প্রাণ। তাহলে শব্দের প্রাণ কি? অবশ্যই উত্তর হবে কি অর্থ। অনেকে আবার বেশি বুঝে ধ্বনি লিখতে যেতে পারো, যেহেতু ধ্বনিকে কেন্দ্র করেই শব্দ বা ধ্বনি সমষ্টি শব্দ, তাই ধ্বনি শব্দের প্রাণ এরকম ভাবতে পারো। কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে শব্দের প্রাণ কি, অর্থ। শব্দ গঠন নানা উপায়ে হতে পারে, তাই না? কিভাবে আমরা প্রথম নিয়মটা দেখি, ব্যঞ্জন বর্ণের সাথে কার যোগ করে। কারের সাথে আমরা আশা করে পরিচিত। কার কি? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ মানে কি? কি কার কয়টি আমাদের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কিংবা কার কয়টি বলো তো? মনে আছে? 10টি। দেখো মনে করে। আকার, ইকার, রস্ব ইকার, দীর্ঘ ইকার ইকারের মধ্যে। তারপর আবার কি আছে? রস্ব উকার, দীর্ঘ উকার উকারের মধ্যে। এরকম করে আমাদের কার হচ্ছে বা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 10টি। তাহলে ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ যোগ করে বা কার যোগ করে শব্দ গঠিত হয়। ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যেমন বয়ের সাথে আকার যোগ হয়ে হয়েছে কি বা। আবার ড-শূন্যর সাথে রস্বইকার যোগ হয়ে হয়েছে কি রি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডয়ের নিচে, ড-শূন্যর নিচে একটা হসন্ত, এটাকে আবার রস্বইকার ভেবো না। তোমরা আরেকটা বিষয় জানো, আমার সাথেই জেনেছ কি, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের বা স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না, তাই না? ব্যঞ্জন ধ্বনি পড়তে গিয়ে তোমরা পড়েছো না যে স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারণ করা যায় না যে ধ্বনি, সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণে তার মূল রূপটা কি? হসন্ত দিয়ে। এই যে বাড়িতে দেখছো বয়ের সাথে একটা হসন্ত আছে, আকার যখন যোগ হয়েছে তখন এটা কি হয়েছে? বা হয়েছে, মানে উচ্চারণ যোগ্য হয়েছে। আর এভাবেও শব্দ গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছ। 2 নম্বর নিয়মটা আমরা দেখিনি তাহলে। ব্যঞ্জন বর্ণের সাথে ফলা যোগ করে। এবার দেখো ফলাটা কি জিনিস, আশা করি মনে আছে, অনেকবার আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে এই বিষয়ে। আবারও বলছি, ফলা কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ। মানে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে? ফলা। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কিংবা ফলা কয়টি? মোট 6টি। কি সেগুলো তোমাদের মনে আছে আশা করি। এর আগের ক্লাসেও আমরা এটা আলোচনা করেছিলাম, ধ্বনিতত্ত্বের ক্লাসে, ধ্বনি ও বর্ণের ক্লাসে। একবার ওই ক্লাসের যে CW করিয়েছি ওগুলো ঘুরে আসবে। আচ্ছা দেখো, ব্যঞ্জনের সাথে ফলা যোগ করে কি হয়? শব্দ গঠিত হয়। যেমন কয়ের সাথে র ফলা যোগ করলে কি হয়? ক্র। ক্রন্দন, ক্রেতা, বক্র, এই ধরনের শব্দ, অনেক রকম শব্দ হয়। কয়ের সাথে ল যোগ করে নিলে, ল ফলা যোগ করে নিলে অনেক রকম শব্দ হয়। তারপর কি ম ফলা যোগ করলেও কি হয়? অনেক শব্দ হয়। যেমন দয়ের সাথে ম ফলা যোগ করে কি হয়? পদ্ম, পদ্মা, এই ধরনের অনেক শব্দ হয়। তাহলে ফলা যোগ করেও, ব্যঞ্জনের সাথে ফলা যোগ করে কি হয়? শব্দ গঠিত হয়।
এগুলোই হচ্ছে শব্দ গঠনের প্রাথমিক উপায়। আমরা দুটো পড়েছি না, কার আর ফলা, এইগুলোই হচ্ছে প্রাথমিক উপায় শব্দ গঠন করবার জন্য। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না। দেখো আমরা আর যে জায়গায় চলে এসেছি, তখন আমরা যোগ করে শব্দকে কি করলাম, ধ্বনিকে কি করলাম, শব্দে পরিণত করলাম। এবার আসো মৌলিক শব্দ আর সাধিত শব্দ কি। শব্দ আবার গঠনগত দিক থেকে দুই প্রকার, এখানে এটা উল্লেখ নেই, কিন্তু আমি বোধহয় অনেকবার তোমাদেরকে আলোচনার প্রসঙ্গেই বলেছি কি শব্দ গঠনগত দিক থেকে শব্দ দু প্রকার, মৌলিক আর সাধিত। মৌলিক শব্দ কি, যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না, বা বিশ্লেষণ করলে বা ভাঙলে নতুন কোনো অর্থগত শব্দ পাওয়া যায় না। আমি এভাবে তোমাদেরকে মনে হয় ক্লাসে লিখিয়েছি। সেটা হচ্ছে কি, মৌলিক শব্দ কি, যে শব্দগুলোকে বিশ্লেষণ করলে নতুন কোনো অর্থবোধক শব্দ পাওয়া যায় না, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। এই কথাটা বললে বেশি বোঝা যায়, আমি দেখেছি এই কথাটা বেশি বোঝো, যেটা বইয়ে আছে সেটা বোঝাচ্ছে। দেখো হাত, পা, হাতকে বিশ্লেষণ করলে কোনো অর্থগত শব্দ পাওয়া যাবে না। পা, মুখ, ফুল, পাখি, গাছ, এগুলোকে বিশ্লেষণ করলেও কোনো অর্থবোধক শব্দ, আলাদা অর্থবোধক শব্দ দাঁড়াবে না। তাহলে এগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর আবার সাধিত শব্দ কোনগুলো, যেগুলোকে ভাঙলে নতুন অর্থবোধক শব্দ পাওয়া যায় বা আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। লিখে নাও যে সাধিত শব্দ কি, যে শব্দগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলো হচ্ছে সাধিত শব্দ। যেমন ডুবুরি, ডুব যোগ উড়ি, ঘর আমি, ঘর যোগ আমি, আলাদা আলাদা কিন্তু কি পাচ্ছি আমরা, দুটো আলাদা আলাদা শব্দ পাচ্ছি ভাঙার পরে, বিশ্লেষণ করার পরে, তাই না। মেঘেও আমরা কি পাচ্ছি, আলাদা দুটো শব্দ পাচ্ছি অর্থবোধক, মেঘ যোগ এ। সাধিত শব্দও কিন্তু নানা উপায়ে গঠিত হয়, মৌলিক শব্দের যোগে গঠিত হয়। যেমন তুমি দুটো মৌলিক শব্দকে যোগ করো, তাহলে কি হয়ে যাবে, একটা সাধিত শব্দ তৈরি হয়ে যাবে, তাই না। যেমন পাগল, এটাকে বিশ্লেষণ করলে কি হবে, আলাদা অর্থবোধক শব্দ আসবে না, তাহলে এটা মৌলিক শব্দ। আমি, এটাকেও বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ আসবে না, তাই এটা কি মৌলিক শব্দ। দুটো মৌলিক শব্দ মিলে একটা সাধিত শব্দ তৈরি হতে পারে। শব্দ শেষে বিভক্তি যোগ করে, যেমন আমাকে, আমা যোগ কে, চট্টগ্রামে, চট্টগ্রাম যোগ এ, এই ধরনের বিভক্তি যোগ করে তো শব্দ গঠিত হয়। শব্দের আগে উপসর্গ যোগ করে, তোমরা উপসর্গের সাথে ইতিপূর্বে পরিচিত হয়ে আছো। শব্দ পূর্বে উপসর্গ যোগ করে, যেমন একটি উপসর্গ, কাজের সাথে যদি, কাজের পূর্বে, কাজ শব্দের পূর্বে যদি উপসর্গ যোগ করি, তাহলে কি হয়, অকাজ, তাহলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হল। এরপর আসে শব্দের পরে প্রত্যয় যোগ করে, আমরা প্রত্যয় পড়েছি ইতিপূর্বে। তাহলে ঢাকা একটি শব্দ, তার সাথে আয় প্রত্যয় যোগ করলে কি হয়, ঢাকায়। এই ধরনের শব্দের পরে প্রত্যয় যোগ করে কি হয়, নতুন শব্দ গঠিত হয়, সাধিত শব্দ গঠিত। সন্ধি সাহায্য শব্দ গঠিত হয়, আমরা এর আগে সন্ধি ক্লাস করেছি, দেখেছি। সমাসের সাহায্যে, সমাস কি, এক বা একাধিক শব্দ কি পরপর সাজালে যে অর্থ দাঁড়ায় সেটা হচ্ছে সমাস। তাহলে দেখো বসতের জন্য বাড়ি, এখানে কি আছে, দুইটা শব্দ, দুই বা ততোধিক শব্দ দ্বৈতের মাধ্যমে কি হয়, শব্দ তৈরি হয়। তো এমসিকিউ করে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জমা দেবে। ভালো থেকো, সেই পর্যন্ত, খোদা হাফেজ।